নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। পাকিস্তানের সময় ঘনিয়ে এসেছে এবং অলরেডি মিউ মিউ করতে শুরু করে দিয়েছে তারা। কেউ দায়টাকে ভারতের ঘাড়ে চাপাতে চাইছে এমনভাবে সেই পুরনো ন্যারেটিভটা দেখা যাচ্ছে আর কি। সেনাবাহিনী, কাশ্মীরি জনতার আত্মনিয়ন্ত্রণের অধিকার, কাশ্মীর প্রত্যেকটা অনুভূতি, পাকিস্তান তার সাথে সংবেদনশীল, এইসব বলছেন। যে আসিম মুনির, যে এই ঘটনার একজন অন্যতম নাটের গুরু, যিনি বলেছিলেন হিন্দু মুসলমান দ্বিজাতি তত্ত্বের যে উস্কানিটা উস্কে দিয়ে তারপর বলেছিলেন যে পাকিস্তানের পাশে একেবারে অচ্ছেদ্যভাবে কাশ্মীরের পাশে রয়েছে পাকিস্তান, তার 3 দিন পরে এই ঘটনাটি ঘটে। ধরে ধরে টার্গেট কিলিং হয়েছে, যে ঘটনা গোটা ভারতবর্ষ জুড়ে এক তীব্র প্রতিক্রিয়া তৈরি করে দিয়েছে। যে প্রতিক্রিয়ার আজ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে স্টেপ বাই স্টেপ এগিয়েছে, তিনি ফিরে এসে ক্যাবিনেটের বৈঠক করেছেন। উচ্চ পর্যায়ের বৈঠকের পর 3 বাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন। তারপরে রাজনাথ সিং, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, বলেছিলেন আজ থেকেই টের পাওয়া যাবে। এবং তারপরে সিন্ধু জল যেই মুহূর্তে আটকে দেওয়া এবং কূটনৈতিক সম্পর্ক প্রায় একেবারে সম্পূর্ণ ছিন্ন না হলেও একেবারে সুতোর উপর ঝুলছে এরকম পরিস্থিতিতে যখন দাঁড়িয়ে আছে, তখন দাঁড়িয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা জানাচ্ছেন তাতে হৃদকম্প তৈরি হয়ে গেছে। আকাশে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে এবং মিলিটারি অ্যাকশন চাইছে বহু মানুষ। তার কারণ অগ্নি পরীক্ষার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে উপর্যুপরি বিভিন্ন সময় কাশ্মীরকে ছিন্ন ভিন্ন করেছে এবং যে কারণে 370 ধারার পর কাশ্মীরে এক বড় উন্নয়ন হবে, যেটা প্রধানমন্ত্রী নিজে বারবার করে তিনি আশ্বস্ত করেছেন, সেখানে তার এই জায়গায় কোথাও একটা জায়গায় গিয়ে প্রবল ধাক্কা দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, TRF। এটি কিছুই নয়, এটি হচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে নিঃসন্দেহে জানাতে ইচ্ছে করছে এটাই, লস্করি তৈবা বা জৈশে মোহাম্মদ, এই দুটো জঙ্গি, সবচেয়ে ডেঞ্জারাস জঙ্গি সংগঠন, এই দুটোরই কিন্তু সিনিয়র অনেকেই কিন্তু তারা চলে গেছেন, জান্নাতে পেয়েছেন না কোথায় গেছেন তারাই জানেন। এখন এই ধরনের কিছু সংগঠন আছে যারা হচ্ছে ব্যাক বেঞ্চার ছিল, তারা আবার সেই পুরনো কায়দা, তারা একেবারে যে পাক অধিকৃত কাশ্মীরে সেখানে লঞ্চিং প্যাডগুলোতে অনেক মিলিটারি গোয়েন্দা সূত্র বা অন্যান্য সূত্র যেগুলো জানাচ্ছে যে সেখানে তারা ট্রেইনড হয়েছে। এবং এই ট্রেনিংয়ের ক্ষেত্রে জঙ্গি সংগঠন হামাস, যে হামাস হচ্ছে গোটা পৃথিবীতে এই সুড়ঙ্গ পথ এবং তার সাথে সাথে ঝটিকা আক্রমণ, ইলোপ করা, একটা সাম্প্রদায়িক ভয়ঙ্কর বাতাবরণ তৈরি করা, এই সমস্ত উদ্দেশ্যটা তৈরি করেছে, ওইভাবে ট্রেন করা হয়েছে। এবং পাকিস্তানে কিন্তু ISI এই ধরনের কাজে একটা নতুন মডিউল, যে মডিউলে হিন্দু পুরুষদের নিশানা করা হয়েছে এবং এর উদ্দেশ্য পরিষ্কার, গোটা দেশ জুড়ে একটা সাম্প্রদায়িক তনাব তৈরি করা। সেই উদ্দেশ্য প্রাথমিক অবস্থায় ভেস্তে গেছে। তার কারণ হচ্ছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মিছিল তৈরি হচ্ছে, সংগঠিতভাবে বলা হচ্ছে যে পাকিস্তান মদত দিয়ে যাচ্ছে ক্রমাগত বহু বছর ধরে এবং যুগের পর যুগ এই ধারাবাহিকতা তারা চালিয়ে আসছে। 47 পর ভারতে অতর্কিত আক্রমণ করেছিল 1948 সালে এই কাশ্মীরে, মহারাজা হরি সিং ভারতের সাহায্য চেয়েছিলেন সেদিন। এই সমস্ত কিছু ইতিহাস অনেক দীর্ঘায়িত ইতিহাস, অতত যাব না। তবে এই মুহূর্তে যে কাউন্টডাউন এবং একটা বড় কিছু হতে চলেছে, বিরাট কিছু হতে চলেছে, সেই সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার একটা দীর্ঘ ভাষণে তিনি সেই প্রত্যয় ব্যক্ত করেছেন। শুনবো। साथियों, 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, उससे पूरा देश व्यथित है। कोटि कोटि देशवासी दुखी हैं।
सभी पीड़ित परिवारों के इस दुख में पूरा देश उनके साथ खड़ा है। जिन परिवारजनों का अभी इलाज चल रहा है, वे जल्द स्वस्थ हो, इसके लिए भी सरकार हर प्रयास कर रही है। साथियों, इस आतंकी हमले में किसी ने अपना बेटा खोया, किसी ने अपना भाई खोया, किसी ने अपना जीवन साथी खोया है। उनमें से कोई बांग्ला बोलता था, कोई कन्नड़ा बोलता था, कोई मराठी था, कोई ओडिया था, कोई गुजराती था, कोई यहां बिहार का लाल था। आज उन सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। যারা এই আতঙ্ক করেছে অর্থাৎ জঙ্গিরা এবং তাদের যারা মদত দিয়েছে, তাদের কল্পনাও তারা করতে পারবে না যে তাদের জন্য কি সময় ঘনিয়ে আসছে। মাটিতে মিশিয়ে দেওয়া হবে এমন বজ্র ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, আর তাদের হৃদকম্পন শুরু হয়ে গেছে। একজন বলছে না আমরা এখানে নেই সংগঠন, অথচ 370 অ্যাব্রোগেশনের কারণে এইখানে বিভিন্ন মানুষ এই পর্যটকের ছদ্মবেশে এসে নাকি তারা নাকি ওখানকার জমি নিয়ে নিচ্ছে। কারা বলেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, টিআরএফ, এখন তারা কুই কুই করছে, কুই কুই বলছে যে না সব কিছু করিনি। দেখুন গ্রাফিক্স প্লেটে দেখাবো কি বলেছে, সকালবেলা ভিডিও বার্তা দিচ্ছে। লস্করি তৈবা বলছে না না এসবের মধ্যে আমরা নেই, পাকিস্তান বলছে আমরা নেই, ওখানে লোকাল সন্ত্রাসীরা করছে। অর্থাৎ কোথাও সেনাবাহিনী ভারতীয় ব্যবস্থার দিকে তারা কিন্তু একটা করছে, তাদের দাঙ্গা প্রক্রিয়া যেটা করাতে চেয়েছে সে মডিউল ধ্বস্ত হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন তাই কি, তাই দেখি দ্য টিআরএফ যিনি, যাকে হচ্ছে মেন হাইড আউট, যাকে একেবারে মানে সাঁড়াশি আক্রমণ মানে চিরুনি তল্লাশি চলছে তার হাইড আউটকে হয়েছে, ইজ দ্য প্রাইম অ্যাকিউজ টার্গেট এখন এই মুহূর্তে একটা জায়গায় রয়েছে। কি বলছে শুনবো, দেখে নেব। এই হচ্ছে সেই ব্যক্তি এবং সাইফুল্লাহ খালিদ। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁয়ে সন্ত্রাসী হামলার নিন্দা জানাই আমরা। এই হামলার অজুহাতে ভারতীয় মিডিয়া আমাকে দায়ী করেছে, পাকিস্তানকেও অভিযুক্ত করা হয়েছে। এটি একটি দুঃখজনক বিষয়। ভারত পাকিস্তানকে ধ্বংস করতে চায়, সে একজন ভয়ঙ্কর শত্রু। ভারতই কাশ্মীরে 10 লক্ষ সেনা পাঠিয়ে যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। ভারত নিজেই পেহেলগাঁয়ে আক্রমণ চালিয়েছে, এর জন্য দায়ী তারাই। এটা তার ষড়যন্ত্র, এর সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। বুঝতেই পারছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিফ মুনিরের এই ধরনের কথার ঘটনা ঘটাবার পর হচ্ছে পাকিস্তান কোনোভাবে দায়ী নয়। কে বলছেন না
টিআরএফের তিনি পাকিস্তানের মুখপাত্র হয়ে গেছেন এবং পুরো পুরো দায় চাপাচ্ছে ভারতীয় সেনাবাহিনীর উপর। ভারত রাষ্ট্রকে আক্রমণকারী হিসাবে দেখাচ্ছে কাশ্মীরে। সেই পুরনো 1948 সালের পর থেকে গোটা আন্তর্জাতিক স্তরে এই কাজই চালিয়েছে। প্যানেলের কাছে আসব, কিন্তু তার আগে একটু যাব হচ্ছে একজন বিশিষ্ট রিটায়ার্ড কর্নেল 1971-এর যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল ওয়েস্টার্ন ফ্রন্টে, আর এইদিকে ইস্টার্ন ফ্রন্টে ছিল বাংলাদেশ লিবারেশন ওয়ার। এই দুটো ফ্রন্টে গৌরবজ্জনক ভূমিকা পালন করেছিল ভারতীয় সেনাবাহিনী। ইস্টার্ন কমান্ড বাংলাদেশের ক্ষেত্রে এক অভূতপূর্ব ভূমিকা পালন করেছিল। আপনাদেরকে জানিয়ে রাখি, নিরাপত্তাজনিত কারণে কোনো অনুমতি নেই। একটা সাজো সাজো রব, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হোক বা যেখানে হোক, অত্যন্ত ইস্টার্ন কমান্ড থেকে সমস্ত কমান্ড, ভারতের সমস্ত কমান্ড এই মুহূর্তে প্রস্তুত, এবং তারা কিন্তু এই মুহূর্তে যে বড় বড় কমান্ডিং অফিসার যারা রয়েছে সকলেরই ছুটি এই মুহূর্তে ক্যান্সেল, একদম হাই অ্যালার্টের মধ্যে দিয়ে রয়েছে। এ সমস্ত কিছু আপনাদেরকে যে আপনারা ধীরে ধীরে এগুলো জানতে পারবেন। তবে কর্নেল সৌমিত্র রায়ের একটু কথা এই কারণেই শোনাতে চাইছি যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে সলিউশন অনলি অ্যান্ড এক্সক্লুসিভলি কি মিলিটারি, একেবারে সরাসরি একেবারে মিলিটারি অ্যাকশনস, কি বলছেন শুনবো। পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলা, বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু, এই মুহূর্তে উদ্বিগ্ন গোটা ভারতবর্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ভাষণে বুঝিয়ে দিলেন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ভারত, খুব দ্রুত অ্যাকশন নেবে। কি সেই অ্যাকশন? শুধু এটা নয়, তিনি এটাও বললেন যে জঙ্গিরা কল্পনাও করতে পারবে না তাদের জন্য কি শাস্তি অপেক্ষা করছে, কল্পনার বাইরে তারা শাস্তি পাবে। কার্যত হুঙ্কার ছাড়লেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, এই সমস্ত কিছু নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবার জন্য আমার সঙ্গে রয়েছেন কর্নেল সৌমিত্র রায়। তার ব্যাখ্যায় শুনবো, জানবো, বোঝার চেষ্টা করব যে কি পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। প্রথমেই বলবো যে 28 জনের মৃত্যু, বহু মানুষ এখনও মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন, হেভিলি ইনজিওর্ড রয়েছেন। কিন্তু কোন দিকে যাচ্ছে মোদির এই ভাষণ? তিনি বললেন দ্রুত সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশন নেবে ভারত। দ্যাট মিনস আর একটা কি সার্জিক্যাল স্ট্রাইক? কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক তো আর বলে টোলে হয় না। দেখো, প্রথম কথা, এই ধরনের একটা টেররিস্ট অ্যাট্যাক ভারতবর্ষের মাটিতে হয়নি। তার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত টেররিস্টরা ইউনিফর্ম সার্ভিস, মানে আর্মি বা পুলিশ বা আর্মি যারা ছুটিতে এসছে তাদের ওপরে স্ট্রাইক করছিল। এই প্রথম আমরা দেখলাম যে টেররিস্টরা ভারতবর্ষের কোর এরিয়া, তার মানে আত্মাতে হিট করলো। আত্মাতে হিট করলো কেন? তারা বেছে বেছে হিন্দুদের সেপারেট করে তাদের হত্যা করলো। বাবার সামনে ছেলেকে, ছেলের সামনে বাবাকে, ওয়াইফের সামনে হাজব্যান্ডকে, হাজব্যান্ডের সামনে, কি বলবো, ইট ইজ এ গ্রুসাম, ওয়ান অফ দি গ্রুসামেস্ট টেররিস্ট ওয়ার্ক আর অ্যাক্টিভিটিস এনিওয়্যার ইন দি ওয়ার্ল্ড। সেখানে ভারতবর্ষের কাছে কি অপশন? আমরা কি সত্যি একটা সফট স্টেট? আমরা কি শুধু এই বলবো कड़ी निंदा कर दिया और उसके बाद जो है समवेदना जना दिया है जो शहीद हो गए? दिस पॉलिसी আমার মনে হয় মোদি সরকার এর থেকে শিফট করেছে, করবে। আমরা কি দেখলাম, উরিতে আক্রমণের পরে আমরা একটা সার্জিক্যাল স্ট্রাইক করলাম, যদিও মিলিটারি ভাষায় ওটা অনলি 2.5 কিলোমিটার আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার হয়ে কয়েকটা 10-12টা টেররিস্টের যে হাব ছিল সেগুলোকে ডিস্ট্রয় করেছিলাম। কিন্তু ইন কনভেনশনাল ওয়ে আমি এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলবো না। এনিওয়ে, ইট ওয়াজ সামথিং উইচ ওয়াজ ডান মাচ বিফোর সামথিং কুড হ্যাভ বিন ডান। এরপর আমরা কি দেখলাম? এরপর দেখলাম ওরা পুলওয়ামাতে সিআরপি কনভয়তে হিট করে সেখানে 45 সিআরপি পিপলকে মারলো। তারপর আমরা বালাকোটে এয়ার স্ট্রাইক করলাম। আপনি বলতে চাইছেন যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং যারা হায়ার পজিশনে রয়েছেন, বলা ভালো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অলসো, তারা এখন একেবারে আর্মি কি অ্যাকশন নেয় তার উপর ভরসা করছে?
আমার মনে হয় আমাদের আর্মি তো একটা ডেমোক্রেটিক কান্ট্রির আর্মি। আমরা যে অ্যাকশনটা নেব, হয় আর্মি, নেভি, এয়ারফোর্স, একান্ত থিয়েটার কমান্ড, সেই অ্যাকশনগুলো শিওরলি উইল বি ডিসকাসড ইন থ্রেডবেয়ার, যে তার অ্যাডভান্টেজ কী হবে, ডিসঅ্যাডভান্টেজ কী হবে, আমরা কি, আমাদের অবজেক্টিভ কী হবে, আমরা কি অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবো, তা সেইগুলো ডিসকাশনের পরেই ফাইনাল গো দেওয়া হবে। তাই যে 40,000 50,000কে উড়িয়ে দিল, তা গাজা শহরকে ডিস্ট্রয় করে দিল, কেউ কিছু বলতে পারলো? সিমিলারলি 26 জন নিরীহ ট্যুরিস্ট উইদাউট আর্মস যারা ওখানে এনজয় করতে গেছিল, তাদের তুমি উড়িয়ে দিলে একটা ধর্মের নামে, যেটা ভারতবর্ষের কোর প্রাণ, আর সেখানে তুমি চুপ করে বসে থাকবে? ওয়াই কান্ট ইউ হিট দ্য ISI হেডকোয়ার্টার্স? উই আর কেপেবল টু ডু দ্যাট। কিন্তু তার রিপারকাশনে কি হবে, তার জন্য আমাদের রেডি থাকতে হবে। প্রথমে সেইটা তৈরি করো, তারপর গো ফর অফেন্সিভ। Why not? And similarly, even offensive could be a three direction offensive: air, ground and navy. 3 দিক থেকে তুমি অফেন্সিভ নাও and finish it off once for all. That is the way I thought Modi ji has spoken in that way. He cannot openly say, but his language, his body language, his speech, his way indicates that I am going to take this much military action, whether army, navy or air force, সেটা লোকে যেন মনে রাখে। পাকিস্তান স্পেশালি, যেখান থেকে এই টেররিজম উদ্বুদ্ধ হচ্ছে, তারা মনে রাখবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে, এবং তিনি বলছেন এটাই সঠিক সময়, এটাই একেবারে সঠিক সময় জবাব দেওয়ার। একেবারে ঠুকে দাও পাকিস্তানকে, তাহলেই সব সোজা হয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতি যদি এখনই না তৈরি করা যায়, এখনই যদি না উচিত শিক্ষা দেওয়া যায়, তাহলে সব কিছু পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। দেখার যে ঠিক কোন ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ভাষণ, তার কথার সঙ্গে কাজের মিল থাকে কিনা এখন গোটা ভারতবর্ষ সেটা দেখতে চাইছে। কারণ কারোর ঘরে স্বজন হারানোর কান্না, আর কেউ বা অপেক্ষা করছেন জবাব দেওয়ার জন্য। ক্যামেরা বিনয়ের সঙ্গে সুচারু, আরপ্লাস নিউজ, কলকাতা। 3টে কমান্ড, এয়ারফোর্স, নেভি এবং মিলিটারি, এই প্রধানদের সাথে, এবং প্রত্যেকটা হচ্ছে এখন তুল্যমূল্য বিচার চলছে। আপনাদেরকে তার আগেই জানিয়ে দিয়েছি সমস্ত কমান্ডগুলো, অর্থাৎ ওয়েস্টার্ন কমান্ড, ইস্টার্ন কমান্ড, নর্দার্ন কমান্ড, সমস্ত কমান্ড, সাদার্ন কমান্ড, তাদের সমস্ত অফিসারদের, সৈন্যদের ছুটি বাতিল করা হয়েছে, এবং তারা এই মুহূর্তে কিন্তু সেই রয়েছে একটা কড়া অ্যাকশনের দিকে সুপারিশ করছেন প্রাক্তন সেনা কর্তারাও, যেটা পাকিস্তান মনে রাখবে। দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসকে মদত দেওয়া এবং সন্ত্রাসের কারণে নিরীহ ভারতবাসীর উপর যেভাবে অত্যাচারটা বছরের পর বছর আসছে, তাতে কাশ্মীরের 1 ইঞ্চি উন্নতি হয়নি, উন্নয়ন হয়নি, বা সেখানে যে ধর্ম প্রতিষ্ঠার নামে ভারতকে টুকরে টুকরে করে দেবো, এই খোয়াইশ যখন তাদের সফল হয়নি, তারা এবারের যে পদ্ধতিটা নিয়েছে, সেটা কর্নেল সৌমিত্র রায় বলছেন ভারতের আত্মার উপর গিয়ে আক্রমণ, অর্থাৎ হিন্দুত্বে রাজনীতিকে বিরোধিতা করতে গিয়ে একেবারে নিরস্ত্র হিন্দুদের উপর আক্রমণ করছে, যারা গেছিলেন সেখানে আনন্দ নিতে, পকেটের পয়সা খরচা করে তারা সেখানকার উন্নতি যাতে হয়, সেখানকার মানুষ যাতে ভালো থাকে, সেটা করে গিয়ে তারা জীবন খুঁয়ে এসছেন। এটার জন্য একটা আগুন জ্বলছে গোটা দেশ জুড়ে। আমি আসবো, আরও অনেক ইনফরমেশনস আপনাদেরকে দিতে থাকবো। তবে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড পয়েন্ট, যেমন প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা পেলাম, সেই ক্ষেত্রে এটি বর্ডারিং স্টেট পশ্চিমবঙ্গ যেহেতু, সেক্ষেত্রে রাজ্য বিজেপির মুখপাত্র হিসাবে থাকছেন শর্বরী মুখোপাধ্যায়। শর্বরী মুখার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায়, যিনি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক, তাকে আমি স্বাগত জানাচ্ছি, এবং দীপ্তিমান সেনগুপ্ত, তিনি রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি, আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু শর্বরী মুখার্জি আপনার কাছ থেকে জানতে চাইব, প্রধানমন্ত্রীর বহু ভাষণ আপনারা শুনেছেন, এই রাজ্যে যখন নির্বাচনী প্রচারে এসছেন তখন শুনেছেন বিভিন্ন ক্ষেত্রে। এখন রাষ্ট্রনায়ক হিসাবে, যাকে আপনারা নিজেরাই বলেছেন তিনি বিশ্বগুরু, গোটা দেশকে হয়েছেন, গোটা বিশ্বের কাছে তো একটা বার্তা পৌঁছে দেওয়া উচিত।
ভারতীয় সেনাবাহিনী থেকে শুরু করে দেশের নাগরিকদের জীবন, তাদের ধন মান জান মাল সমস্ত রক্ষার দায়িত্ব যেমন একদিকে সরকারের, সেনাবাহিনীর, এক অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। এর কি প্রতিক্রিয়া বা কি রিটালিয়েশন ভারত নিতে চাইছে? কড়া জবাব, যেমন বলছেন যে সরাসরি আইএসআই এর হেডকোয়ার্টারে গিয়ে হিট করার কথা বললেন কর্নেল সৌমিত্র রায়, আপনি কি বলবেন? দেখুন, এক তো কথা হচ্ছে আমরা দেখলাম বিভিন্ন নিউজের মধ্যে দিয়ে যে গুলি করবার সময় যখন স্বামীকে গুলি করবার পর স্ত্রী বলছে আমাকেও মেরে দাও, তখন বলেছে যে মোদিকে যাকে বল। তো গোটা দেশ নরেন্দ্র মোদিকে বলছেন। নরেন্দ্র মোদি গোটা দেশের কাছে পিতা সমান। আজকে আমাদের বাড়ির মেয়েরা বিধবা হয়েছে, আমাদের বাড়ির মায়েরা সন্তানকে হারিয়েছে, এবং রক্তাক্ত কারুর পাশে রক্তাক্ত স্বামী, একটি মেয়ের বিয়ে হয়েছে 6 দিন, আমরা দেখেছি। আমরা এই যে ঘটনাগুলো, এবং এভাবে যে প্যান্ট খুলে প্রদর্শন করা হচ্ছে হিন্দু কিনা, অর্থাৎ পৌরুষের উপর আঘাত, একটা ধর্মকে একদম চিহ্নিত করে এভাবে খুন, এটা একটা জাতের, একটা ধর্মের, একটা দেশের, যেটা বলেছেন কর্নেল রয় যে আত্মার উপর আঘাত। নরেন্দ্র মোদি তার জবাব দিতে জানেন, নরেন্দ্র মোদি তার জবাব দেবেন, গোটা দেশ তার জবাব চাইছে। এবং যেমনভাবে কর্নেল রয় কথা বললেন, তাতে আমরা বুঝতে পারছি এই মুহূর্তে যারা বিভিন্ন কমান্ডিং অফিসাররা রয়েছেন, যারা অপেক্ষায় রয়েছেন, একটা বার্তার অপেক্ষায় রয়েছেন, এবং পা কাঁপছে। কেন আজকে বলতে হচ্ছে সাইফুল্লাহ খালেককে যে আমরা করিনি? কেন বলতে হচ্ছে? দম থাকলে বলুন এটা আপনারা করেছেন, দম থাকলে বলুন। আজকে ভয়ে হাঁটু কাঁপছে, কারণ যদি সিন্ধু জল বন্টন, যেটা 1953 সালে চাচা নেহেরু তার পাকিস্তানের সঙ্গে প্রগাঢ় বন্ধুত্ব দেখিয়ে যেটা করেছিলেন, আজকে সেইটা বন্ধ করে দিলে বিনা জলে বিনা চাষে পাকিস্তানের টুটি বন্ধ হয়ে যাবে। যারা একটা দেশকে চালিত করতে পারে না, তারা নাকি বলছে যে যুদ্ধের বাতাবরণ তৈরি হচ্ছে, যুদ্ধ হলে দাঁড়াতে পারবে পাকিস্তান। আজ 150টা দেশ ভারতবর্ষের সঙ্গে, আমরা শুনছি চারিদিক থেকে, ট্রাম্প বলুন, পুতিন বলুন, তারা প্রত্যেকে ভারতবর্ষের সঙ্গে, তারা এটাকে ভালো চোখে দেখলো না। এবং এটার পিছনে কি কারণ? কাশ্মীর শুধরোচ্ছিল। এটার পিছনে কি কারণ? কাশ্মীরের যারা মানুষ, আমরা দেখতে পাচ্ছি তো বিভিন্ন চ্যানেলে, কাশ্মীরি মহিলারা তারা বিদ্রোহ করছে, তারা প্রতিবাদ করছে, তারা বলছে যে আমাদের সন্তানরা বাইরে, তাদেরকে নিয়ে শাল বিক্রি করতে, মশলা বিক্রি করতে বাইরে যেতে হচ্ছিল না। গত বছর 2 কোটি টুরিস্ট কাশ্মীরে পৌঁছেছিল। রাগটা কোথায়? রাগটা কোথায় যে পাকিস্তান খেতে পাচ্ছে না, আর কাশ্মীরকে ভারতবর্ষ যে নিরিখে পৌঁছে দিচ্ছে, তাতে কাশ্মীর স্বতন্ত্রভাবে একটা শক্তিশালী জায়গা হিসেবে গড়ে উঠছে। তাই 85,000 মানুষ যারা অকাশ্মীরি, যারা কাশ্মীরে ঢুকে তাদের ব্যবসা বাণিজ্য বাড়িয়ে কাশ্মীরকে একটা, যেমন কাশ্মীর সম্পর্কে গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর কাছে যে স্বর্গ হয়, তো কাশ্মীর এই যে একটা জায়গাকে, তার যে গরিমা, সেটাকে ধ্বংস করে দেবার জন্য টেররিজম যেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং পাকিস্তানের মদতে যা ঘটছে, 8 কিলোমিটার 8 ঘন্টা লাগে ট্রেক করে আসতে পাকিস্তান থেকে বৈশারন। এবং যে ইউনিফর্ম পরে যারা জঙ্গি তারা ঢুকেছিল, এখন পরিষ্কার কথা, গোটা দেশ চাইছে নরেন্দ্র মোদির কাছে যে যেমন করে সন্তানের মৃত্যুতে বাবার কাছে গোটা পরিবার দাঁড়িয়ে থাকে, যে এর বদলা নিতে হবে, গোটা দেশ নরেন্দ্র মোদির কাছে এর বদলা চাইছে। আমাদের বিশ্বাস নরেন্দ্র মোদি গোটা দেশের কাছে চোখে আঙুল দিয়ে এর বদলা দেবে, এবং পাকিস্তানকে দেখিয়ে দেবে যে ভারতবর্ষের আত্মায় আঘাত করা, ভারতবর্ষের হিন্দুত্বে আঘাত করা, ভারতবর্ষের মেয়েদের স্মৃতি সিঁদুর মুছে দেওয়ার কি মূল্য চোকাতে হয় পাকিস্তানকে, এটা নরেন্দ্র মোদি দেখিয়ে দেবেন। এই যে একটা আপনারা দেখছেন আক্রোশ, এটা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে যেভাবে তিনি স্পষ্টভাবে তুলে দিলেন যে
প্রধানমন্ত্রী মোদীর প্রতি ভারতীয় জনতা পার্টির সমস্ত রাজ্যের মুখপাত্র থেকে শীর্ষ নেতৃত্ব সকলেই একভাবে তারা কিন্তু এসে পাশে গিয়ে দাঁড়িয়েছেন এবং এতেই চাপে রয়েছে পাকিস্তান। ইসলামাবাদে জারি হাই অ্যালার্ট, ইসলামাবাদে হাই অ্যালার্ট, লাহোর করাচি এয়ারবেসে পাক নজর রয়েছে, এয়ারফোর্স সেখানে ভিজিলেন্সে রয়েছে এবং যেহেতু নরেন্দ্র মোদী সরকার পরিষ্কার বলে দিয়েছে, নরেন্দ্র মোদী স্বয়ং প্রধানমন্ত্রী, কাউকে রেয়াত করা হবে না, পেছন থেকে যারা ষড়যন্ত্রের বীজ বুনেছে তাদের তো নয়, অর্থাৎ একটা বড়সড় প্রতিক্রিয়ার দিকে আমরা যাচ্ছি। আমি একটু আসবো দীপ্তিমান বাবু আপনার কাছে। বলছে যে সিন্ধুর প্রতিটা জলের উপর পাকিস্তানের অধিকার, তা পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করতে হবে। ওখান থেকেও পাল্টা কিন্তু তাতিয়ে দিচ্ছে আইওএস লাগারি, যিনি পাকিস্তানের শক্তিমন্ত্রী। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, তার বক্তব্য ভারতের কর্মকাণ্ড অনুপযুক্ত, উস্কানিমূলক। এই ধরনের বিবৃতি কি মানে নার্ভাসনেস, নাকি এটা পাল্টা প্রত্যুত্তরের জন্য পাকিস্তানের প্রস্তুতি, কি মনে হচ্ছে? আমি এই বিজেপি সরকার আসার সময় থেকে বিজেপি সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে যেটুকু আমি বুঝেছি, সেটা হচ্ছে বিজেপি সরকার কোনো মানে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে পাকিস্তানের ওপরে কোনো সশস্ত্র আক্রমণ সরাসরি করে সে তার নিজের অবস্থানকে খারাপ করবে বিশ্বব্যাপী। আমি এই কথাটা আজকে আপনাদের বলে রাখলাম, কিন্তু আমি আপনাকে এটাও বলছি, কাহি পে নিগাহে কাহি পে নিশানা। আমি বলছি জিএইচকে, পাকিস্তানের যেটা আর্মি হেডকোয়ার্টার জিএইচকিউ, সেই জিএইচকিউতে আপনারা নজর রাখুন, ইমরান খানের ওপর নজর রাখুন এবং বালুচিস্তানের দিকে নজর রাখুন। কারণটা হচ্ছে এই জল যদি ওখানে না যায়, পাকিস্তানে এমনি খাদ্যদ্রব্যের মূল্য প্রচন্ড বেশি এবং এই যে আপনার লস্করের যিনি মাথা, তিনি যে একেবারে প্রায় চোখ ছলছল করে বলছেন যে না পাকিস্তানের কোনো এখানে দোষ নেই, তিনি নিজেও বুঝতে পাচ্ছেন যে একমাত্র প্রদেশ যেটা হচ্ছে পাঞ্জাব প্রদেশ, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, তারা গোটা পাকিস্তানের 12টা বাজিয়েছে এবং পাকিস্তানের ভাবমূর্তিকে বিশ্বব্যাপী খারাপ করেছে। এবার আমাদের এখানে এই গন্ডগোলটা হওয়ার পিছনে কারণটা কি ছিল? এই যে ডেকে ডেকে মুসলিম কি হিন্দু সেটা প্রমাণ করে মারা হলো, ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে পারলে, সামাজিক অস্থিরতা তৈরি করতে পারলে এখানে তারা কিছুটা সফল হতো। কিন্তু ফরচুনেটলি, আমি এখানে সৌভাগ্যক্রমে বলছি যে ভারতবর্ষে সেই রকম কোনো প্র্যাকটিস নেই এবং এবার যেটা হয়েছে সেটা কিন্তু কাশ্মীর থেকে রিটালিয়েট হয়েছে। এইবারের যে প্রতিরোধটা হয়েছে সেটা কাশ্মীর থেকে হয়েছে, এটা ভারতবর্ষের কাছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমরা 80 বছর অপেক্ষা করেছি, আমি আপনাকে বলছি 8 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 8 থেকে 9 সপ্তাহের মধ্যে আপনি বাস্তবিক চিত্রটা দেখবেন এবং আমি আপনাকে বলে রাখি, এটা আপনারা মিলিয়ে নেবেন, টিটিপি, বিএলএ এদের অ্যাক্টিভিটিস বাড়বে, জিএইচকিউর ভিতরে ঢুকে যাবে পাকিস্তান সেনা এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখছি, আগামী 2-3 সপ্তাহের মধ্যে আসিম মুনির পদত্যাগ করতে পারেন, এটা আমি আজকে আপনাকে বলে রাখলাম। খুব গুরুত্বপূর্ণ এটা একটা, মানে আপনি যেটা বলেন আপনার অনেকগুলো এরকম জায়গা আমি দেখেছি, এটা মিলেছে। আসিম মুনির এই ঘটনাটার পেছনে তার ভয়ঙ্কর উস্কানিটা, এটা পাকিস্তানকে অবশ্যই এটা কিন্তু পে করতে হবে। একটা জিনিস বলে রাখি, আসিম মুনিরকে যদি চেঞ্জ করা যায়, যেটা ভারত সরকারের প্রথম কাজ হবে কোনো না কোনো ভাবে, কারণ আসিম মুনিরের অলরেডি বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্যান হয়ে গেছে, আর যদি সেটা সম্ভব হয় তাহলে ভবিষ্যতে যারা ওখানে পাকিস্তানের চেয়ারে বসবে, সেই পাকিস্তানের চেয়ারে বসা লোকগুলো আগে ভারতবর্ষের দিল্লিকে একটা নমস্কার করবে, তারপরে বসবে। কিন্তু তার সঙ্গে আরেকটা বিষয় হবে, সেটা হচ্ছে বাংলাদেশে যারা আছে, যারা ভারত বিরোধিতা করছে, যারা বর্তমান পাকিস্তানকে তাদের বাপ বলে মনে করছে, আমি সেই সংখ্যকটাও একবারে শিক্ষিত হবে। এবং আমি আপনাকে বলে রাখি, পাকিস্তানে যেটা আসতে যাচ্ছে সেটা পাকিস্তান সৃষ্টির পরে ভয়ঙ্করতম সময় আসতে যাচ্ছে, যেখানে পাকিস্তানের লোক পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে খেলবে এবং সেই দিনের জন্য অপেক্ষা করুন। ওকে, আমি প্রদীপ বাবুর কাছে আসবো। আমরা
ওই যে কথাটা বলছিলাম না যে কোথাও একটা ওয়েস্টার্ন ফ্রন্ট বা নর্দার্ন ফ্রন্ট নিয়ে একদিন আলোচনা হচ্ছিল, আপনিও ছিলেন সেই দিন, ওই যে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যারা পাকিস্তানপন্থী যে সমস্ত ইয়েরা রয়েছে তারা এই দিল্লির দিকে যাদের অভিমুখ ছিল, এখন ইসলামাবাদ অভিমুখ করে রেখেছে দিল্লির দিকে, কিন্তু আন্তর্জাতিক মহল একটা কোথাও এই জায়গায় এসেছে যে এই পর্যটকদের উপর হামলা, অর্থাৎ ছক ছিল এক, গোটা দেশ জুড়ে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার, পাকিস্তান হিন্দুদেরকে ওটা মেরে শনাক্ত করে মারার পর এই পরিস্থিতিটা ব্যর্থ হবার পর এখন কি আপনার দৃষ্টিভঙ্গি দেখে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসাবে ভারত রাষ্ট্র এই জায়গা থেকে দাঁড়িয়ে ঠিক কোন পদক্ষেপটা ঠিক কীরকমভাবে নিতে পারে? কারণ পদক্ষেপ যে হচ্ছে সেটা তো প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, পদক্ষেপ শুরু হয়ে গেছে, ওই বিষয়ে আগামী 48 ঘন্টায় কি কি পদক্ষেপের দিকে যেতে চলেছে তার একটা পূর্বাভাস নেব আপনার কাছ থেকে। দেখুন সুজিতদা, প্রথমেই বলি যে যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়ে গেছে এবং মনস্তাত্ত্বিক যুদ্ধে পাকিস্তান অনেকটাই পিছু হটে গেছে। এবারে যে যুদ্ধটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক স্যাংশন, মানে অর্থনীতিকে যাতে বিপদে ফেলা যায় পাকিস্তানে। এর মানে কিন্তু এই নয় যে ভারত চায় যে পাকিস্তানের সাধারণ জনগণ না খেতে পেয়ে মরুক, এইটা কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গি নয়। তার কারণ ভারত নিজের থেকে কিছু করছে না, ভারতকে প্ররোচিত, বাধ্য করা হচ্ছে ভারতীয় রাষ্ট্রকে এই ধরনের কঠিন অমানবিক পদক্ষেপও নিতে বাধ্য হচ্ছে। তার কারণ না হলে আজকে 80 বছর আমরা দেখতে পাচ্ছি সরকার বদলাচ্ছে, মানুষগুলো বদলাচ্ছে, সেনাবাহিনীর প্রধান বদলাচ্ছে, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে না। আজকে যিনি সেনাপ্রধান পাকিস্তানে আছে তিনি যদি সরে যান, আরেকজন আসবেন, এসে কি হবে? এই দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি যতক্ষণ না বদলাবে ততক্ষণ কিন্তু এই অস্থিরতা থাকবে। আজকে পুলওয়ামা হয়েছে, তার আগে উড়ি হয়েছে, আমরা সমুচিত জবাব দিয়েছি, আমরা ভেবেছি যে আমরা যা জবাব দিয়েছি তার থেকে শিক্ষা নিয়েছে, এবারও জবাব দেব, আরও ভয়ঙ্কর জবাব দেব, কিন্তু আমরা কি সুনিশ্চিত করতে পারবো যে আর আমাদের উপরে এই আঘাত আসবে না? এইটাকে সুনিশ্চিত করতে হবে। আমি কারো দৃষ্টিভঙ্গি বদলাতে পারবো না। আজকে পাকিস্তান রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি আমার প্রতি, বাংলাদেশের যে মানুষগুলো যে যারা আজকে ভারত বিদ্বেষ, এই যে ভারত বিদ্বেষ এই উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই ভারত বিদ্বেষটা মনোভাব বদলাতে পারবো না। আমি যুদ্ধ করতে পারি, আমি যুদ্ধে গুড়িয়ে দিতে পারি, আমার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমি গুড়িয়ে দিতে পারি, তারাও পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধে গুড়িয়ে দিতে পারে, কিন্তু মানসিকতার পরিবর্তন হবে না। তার ফলে আমাকে আরও বেশি জোর দিতে হবে আমার সীমান্ত সুরক্ষায়। আমি তো যুদ্ধ দেব, আমি তো যুদ্ধ করব, আমি তাদের সমুচিত জবাব দেব। সমস্ত যারা এই ঘটনায় জড়িত, প্রধানমন্ত্রীর ওপরে পুরো ভারতের আস্থা আছে যে তিনি এর আগে করে দেখিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইকের মতো অভাবনীয় একটা পদক্ষেপ, এবারও হয়তো করবেন, কিন্তু তারপরে কি? কালকের থেকে কি? এই সময়টা পেরিয়ে যাওয়ার পরে কি? আজকে আমার টেরিটরিতে মানে পাকিস্তানের সেনার যে পোশাক, সেইটা পরে বা পোশাক ছাড়া কেন অন্য দেশের জঙ্গিরা ঢুকতে পারবে? এই জায়গাটা আমি কেন করতে পারবো না? আজকে পশ্চিমবঙ্গে আমি একটা বর্ডার স্টেট, আপনি বললেন, সেখানেও তো আমরা চিন্তায় থাকি যে কখন কে ঢুকে পড়বে, কখন অনুপ্রবেশ হবে। এই অনুপ্রবেশটা কি হচ্ছে? আমরা কি আজকে মানছি যে আমার বর্ডার দিয়ে অনুপ্রবেশ হয়? পাকিস্তানের ক্ষেত্রে কাশ্মীর তো সব থেকে একটা সেন্সিটিভ জায়গা, সেই জায়গা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে এত কিছুর পরেও, এটা তো আজকে আমাকে দেখতে হচ্ছে। আমি যুদ্ধ করতে পারি, যুদ্ধের উত্তর যুদ্ধ হতে পারে, কিন্তু আগামী দিনে আমার সুরক্ষাটা আমাকে করতে হবে। কারণ আমি আমার প্রতিবেশীর দৃষ্টিভঙ্গি বদলাতে পারবো না, তার স্বভাব বদলাতে পারবো না। ভারতকে অস্থির করতে চীন সক্রিয় আছে, তুরস্ক সক্রিয় আছে, অনেকে সক্রিয় আছে সারা পৃথিবী জুড়ে পাকিস্তানকে মদদ দিয়ে। তা আমি কতজনের সঙ্গে আজকে যুদ্ধ করব? আমি কতজনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করব? আমাকে অবশ্যই, আমি এই ঘটনার তীব্রতা যেটা হয়েছে সেটা সমুচিত জবাব নিশ্চয়ই দেয়া হবে, কিন্তু তার সাথে সাথে আমাকে সমুচিত জবাবটাই প্রথমে একটা আসে। আপনি যেটা বলেছেন একটা পয়েন্ট, যে দৃষ্টিভঙ্গি বদলানো যাবে না, যেখানে আসিম মুনিরের এই বক্তব্যের পর একটা সময় যে কখনো মুসলমানরা হিন্দুর সাথে থাকতেই পারবে না, সেটা উনি যখন তিনি বলছেন, আমার যেটা মনে হয় সুজিত দা, দেখো আজ থেকে কয়েকটা বছর আগে বন্ধু প্রকাশ পাল, তার স্ত্রী বিউটি পাল 8 মাসের গর্ভবতী মহিলা ছিলেন, তার 5 বছরের বাচ্চা আকাশ পাল কুপিয়ে কাটা হয়েছিল শুধু হিন্দু ছিল বলে। দেবদাস মণ্ডল, সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল, হালিশহর কুপিয়ে কাটা হয়েছিল।
আমরা দেখলাম যে হরগোবিন্দ দাস, চন্দন দাস শুধু হিন্দু ছিল বলে প্রতিবেশী, এখন তো পরিষ্কার প্রতিবেশী, কুপিয়ে কাটা হয়েছে। দাদা বারবার বলছেন ভারত বিদ্বেষী, হিন্দু বিদ্বেষী। এই হিন্দু বিদ্বেষীটা বলতে হবে। আসলে দেখুন 1947 সাল দেশটা ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ভারত ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। আমরা বেসিক জায়গাটাতে যদি দাঁড়াই, তাহলে যেমন কাশ্মীরে আজকে প্যান্ট খুলে খাতনা হয়েছে কিনা দেখতে হচ্ছে, সেটা বলে তবে গুলি চালানো হচ্ছে। একই জিনিস মুর্শিদাবাদে পাশের বাড়িতে হরগোবিন্দ দাস, চন্দন দাস মূর্তি শিল্পী, ঠাকুর বানাতেন, তাদেরকে কুপিয়ে কাটা আমি হয়েছে। এই জায়গাটাই আছি হিন্দু বিদ্বেষ। প্রদীপবাবু, এইখানে একটা সমস্যা কোথাও হচ্ছে যে যখন প্রতিবেশী মানে দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান প্রতিবেশী যখন এই তার মদতপুষ্ট জঙ্গিরা, কেন এবারের টেরোরিজমটা সম্পূর্ণ আলাদা। আগে হচ্ছে আর্ম ফোর্সের উপর অ্যাটাকটা নামতো, বা আরডিএক্স বিস্ফোরণ করতো, আরডিএক্স এর মধ্যে ঠিকানা লেখা থাকতো না যে একমাত্র হিন্দুদের উপরে আরডিএক্স এর এফেক্ট পড়বে। এবারে কিন্তু এটা বেছে বেছে করা হচ্ছে হিন্দুদের উপর, হিন্দুত্বের বিরুদ্ধে বা এর বিরুদ্ধে। এ তো সরাসরি যুদ্ধ ঘোষণা। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে রিটালিয়েশনসটার মানে মাত্রাটা, এটা তো একটা ভারতের কাছে কঠিন, মানে তার পলিসিকেও তখন মানে এখন বদলাবার মতো একটা পরিস্থিতি, যে কারণে হয়তো একটু সময় নিচ্ছে। এটা তো একটা দৃষ্টিভঙ্গি যে ভারত বিদ্বেষ তো বটে, আসলে ভারত বিদ্বেষের কারণটা হচ্ছে হিন্দু বিদ্বেষ। এটা বাংলাদেশের অনেকে কিন্তু ব্লগার বা যারা রয়েছেন তারা অনেকে কিন্তু এই কথাটা বলেছেন, ভারত বিদ্বেষটার মূল কারণটাই হিন্দু বিদ্বেষ। আমার কথা একটা জিনিস বুঝতে হবে সুজিতদা, সেটা হচ্ছে যে ঠিক এর আগে তো আমরা হিন্দুকে দেখে মারিনি, মানে জঙ্গিরা মানে সবাইকে, যে কেউ মরতে পারতো। এটা কেন হলো, কেন এটা হলো সেটাও তো বুঝতে হবে। আমরা কি বেশি হিন্দুত্ববাদী, উগ্র, অখণ্ড হিন্দু ভারত রাষ্ট্র স্থাপন করার প্রচেষ্টার দিকে এগিয়ে একটা ভুল বার্তা দিলাম কাউকে, যাতে করে আমাদের হিন্দুদের ওপরে? আজকে কথা হচ্ছে মুর্শিদাবাদের কথা এলো, মুর্শিদাবাদের কথায় যখন মুখ্যমন্ত্রী বললেন যে অনুপ্রবেশ হয়েছে, হতে পারে অনুপ্রবেশ করে এসেছে, তাহলে আজকে আমরা মেনে নিচ্ছি কেন? আমরা কেন বলবো, যারা এই যে পাকিস্তানের লোক বলছে যে না কাশ্মীরের লোকেরা এতে ইনভলভ আছে, অনুপ্রবেশ হয়নি, তখন বলছে অনুপ্রবেশ হয়েছে, এখানে আমি বলছি অনুপ্রবেশ হয়নি, তাহলে আমি কি বলতে চাইছি? আমার হিন্দু বিদ্বেষ কেন? আমি কি নিজের উগ্রতাটাকে ঠিক রেখেছি? 10 বছর আগে এই উগ্রতা ছিল ভারতীয় রাষ্ট্রের। ও তার মানে কি ভারতীয় রাষ্ট্র কি হিন্দু রাষ্ট্র বলা যাবে না? রাষ্ট্র করার কথা কি বলা যাবে? ভারত বলা যাবে না। অখণ্ড ভারত বলতে গেলে কি হিন্দু রাষ্ট্র বলবো না? হিন্দু রাষ্ট্র কেন বলবো না? হিন্দু রাষ্ট্রের কথা বলবো না কেন? ছিল আজকে ওয়াকফ বিল নিয়ে কেন হিন্দু রাষ্ট্রের কথা বলবো না? যেখানে দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছিল, ওয়াকফ বিল নিয়ে কেন সেদিনকে যেদিন পাকিস্তান কিসের জন্য হয়েছিল, এখন এক আছে, পাকিস্তান হয়েছিল হিন্দুদের সঙ্গে এক আছে, ভারতের হিন্দুদের সঙ্গে মুসলিমরাও কেন হয়েছিল সেদিন? আমি সেদিন ভাগ দ্বিজাতি তত্ত্বে কি হয়েছিল সেটা আজকে কেন হিন্দু নিয়ে কেন হবে না? হিন্দু রাষ্ট্রের কথা কেন বলবো না? এই ভণ্ড সেকুলারিজম চলবে, এই ভণ্ড সেকুলারিজম চলবে। ওয়াকফ বিল নিয়ে মুসলিমরা এগেইনস্টে ছিল, কিন্তু তারা এখন এক আছে, তারা কিন্তু এখন এই শহীদ পরিবারদের সঙ্গে আছে যারা এখানে মুসলিমরা ছিল। ফলে তারা ওয়াকফ বিল নিয়ে যেমন কেন্দ্রের বিরুদ্ধে ছিল, এই ঘটনায় কেন্দ্রের পাশে আছে। তারাও বলছে যে আপনারা অ্যাকশন নিন। মুসলিম শহীদ হয়েছে ওখানে বাঁচাতে গিয়ে, কাশ্মীরি মুসলিম শহীদ হয়েছে ওখানে বাঁচাতে গিয়ে। তাহলে কি সেই যে হিন্দুত্ব, হিন্দুকে দেখে কেন অ্যাটাক হচ্ছে, এই প্রশ্নটা একটু আমাকেও নিজেকে, রাষ্ট্রকে করতে হবে যে আমরা কি বেশি হিন্দু রাষ্ট্র গঠন করতে গিয়ে ভুল বার্তা দিচ্ছি কিনা? আমাদের হিন্দুত্বের কথা বেশি বলা হচ্ছে বলে হিন্দুদেরকে মরতে হচ্ছে, এইটা প্রদীপ্তদা বলতে চাইছেন না? ঠিক আছে, আমি আসবো। প্রদীপবাবুর যে বক্তব্যটা হচ্ছে যে মুর্শিদাবাদের ক্ষেত্রে অনুপ্রবেশ হয়নি আর ওখানে অনুপ্রবেশ হয়েছে, এই দৃষ্টিভঙ্গিটার ক্ষেত্রে একটা তারতম্য ঘটছে। একটা অখণ্ড হিন্দু ঐক্যকে প্রতিস্থাপন করতে গেলে যে রাজ্যভিত্তিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনটার ক্ষেত্রে এই বিতর্কটা আসছে। আমি দীপ্তিমান বাবুর কাছে আসছি, একটা ফোন নিচ্ছে একজন, গোরাচাঁদ মণ্ডল নবদ্বীপ থেকে। দ্রুত বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার সুজিত বাবু। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে, আমাদের নজরুল ইসলাম বলেছিলেন যে একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বেশ। এই এখন যা দেখছি যে ওনাদের যা ধরন, যা চলাফেরা, বিশেষ করে এই পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের, এতে কি আমরা ভবিষ্যতে বলতে পারবো
যে একই বৃন্তে দুটি কুসুম, একটা হিন্দু মুসলমান, এটা মনে হয় বলতে পারবো না। ওকে, ধন্যবাদ। এই জায়গায় এসছে একটা বিশ্বাসের জায়গায় একটা আঘাতপ্রাপ্ত এটা হয়েছে, এটা ঠিক কথা। হ্যাঁ, আমি একটু দীপ্তিমান বাবুর কাছে আসছি। দীপ্তিমান বাবু, আপনি কেন মানে কি বলতে চাইছেন? আমি একটা জিনিস বলতে চাইছি, যারা আমরা এখানে আলোচনাতে বসি, আমাদের বহু মানুষ দেখে এবং আমাদের মানুষকে মানে সঠিক পথ দেখানোটা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা রাজনীতি যেটাই করি না কেন, আমরা যে আতস কাজ দিয়ে দেখছি সেটা আমাদের ডোমেস্টিক পলিটিক্স দিয়ে দেখছি। আন্তর্জাতিক পলিটিক্সে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইতালির যিনি প্রেসিডেন্ট তিনি একরকম মন্তব্য করেছেন। আমি আপনাকে বলছি 2-1 দিনের মধ্যে পোল্যান্ডের মন্তব্য পাওয়া যাবে। ইউরোপের থেকে মন্তব্যগুলো অনেক ধীরে আসছে। বড় রাষ্ট্রগুলো তাদের মন্তব্য করে দিয়েছে ভারতবর্ষের এই ঘটনাটা কেন্দ্র করে, কিন্তু সবার শেষে যেটা দেবে সেটা হচ্ছে ব্রিটেন। মাথায় রাখবেন, আমি আপনাকে আজকে আপনার এই স্টুডিওতে বলে রাখছি, সবার শেষে এইটাকে কন্ডেম করবে ব্রিটেন। এই বিষয়টাকে বুঝতে হবে। সুতরাং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা একটা উদাহরণ সৃষ্টি হবে, এবং আমি আপনাকে আজকেও একটা কথা মানে গ্যারান্টি দিয়ে বলছি, আগামী 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার কাশ্মীরে, শ্রীনগরে হোক বা অন্য কোনো জায়গায় হোক, কোনো একটি সম্মেলন বা এই জাতীয়, সেটা দলীয় হতে পারে, জাতীয় হতে পারে, আন্তর্জাতিক হতে পারে, যা হতে পারে, সেটা সেখানে করবেন। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে যে আমরা কাশ্মীর আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটা আন্তর্জাতিক স্তরে প্রমাণ করা, এবং পাক অকুপাইড কাশ্মীরের লোকেরা সুস্থ নেই, ভালো নেই, সেটা প্রমাণ করা। আমরা এখানে যদি অযাচিত, এখানে হ্যাঁ অনেক অনেক প্রবলেম হয়েছে। ধরুন আমাদের এখানে পলিসিগতভাবে, আমি পলিসিগতভাবে বলতে পারি, আমাদের এখানে অনেকগুলো বোর্ড আছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, সিবিএসসি, আইসিএসসি, দিল্লি বোর্ড ইত্যাদি অনেক শিক্ষা ব্যবস্থা আছে। সেখানে একটা শিক্ষা ব্যবস্থা করা হোক, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে, কারণ এটা সম্পূর্ণ বেসিক শিক্ষার প্রশ্ন। আমি বারবার করে একটা কথা বলছি, আমরা এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, এখান থেকে উঠলে ইউরোপের থেকে অনেক উপরে যাব, আর এখান থেকে পড়লে আমাদের সারা পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। আমরা এইরকম একটা জাংশন জায়গায় দাঁড়িয়ে আছি, এবং সেই কারণেই এটা তো নিশ্চয়ই বার্তা। দেখুন, ভারতবর্ষের যে বৈচিত্র্য, দীপ্তিমান বাবু, এখান থেকে তো এই প্রশ্নটা আসে। ভারতবর্ষে তো পাকিস্তান বা বাংলাদেশের মতো গণতন্ত্র নয়, ফলে এখানে প্রশ্নটা, যেহেতু এই প্রশ্নটা থেকে আরো ভয়াবহ রূপটা দেওয়ার জন্যই তো আসিম মুনির এরা এই পরিকল্পনাটা তৈরি করছিল, যে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা যায়, কিন্তু সেটা তো ব্যর্থ করেছে জনগণ, সেটা তো ব্যর্থ করে দিতে পেরেছে। নয়, সেটা আমাদেরও ব্যর্থ করতে হবে। আমি একদম খুব পরিষ্কার ভাবে বলছি, এটা আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, বাংলাদেশে গতবার বাংলাদেশ বলেছিল আমরা ইলিশ দেবো না। আপনি দেখুন, যখন ভারতবর্ষের মানুষ বললো আমরা ইলিশ খাবো না, তখন কিন্তু সেটা বাংলাদেশের অর্থনীতিতে গিয়ে আঘাত করলো, এবং সেখানে এখন একটা ভয়ঙ্কর মানে প্রশ্নের মুখে আছে। আমি বলছি যে আমাদের ম্যাচুরিটির পরিচয় দিতে হবে। কষ্ট হচ্ছে, আপনার আমার কষ্ট কারোটাই কম নয়, প্রত্যেকের কষ্ট আছে, কিন্তু এটা সারা জীবনের নামে যদি শেষ করতে হয়, তাহলে পাকিস্তান নামক একটি বিষাক্ত রাষ্ট্রকে আবার কয়েকটা ভাগ করাটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি আসবো একটু প্রদীপ বাবুর কাছে আসবো, আমরা এক এক করে বিতর্ক এখানে করছি। রয়েছেন ব্যারাকপুর থেকে একজন ফোন করেছেন, দ্রুত আপনার মতামতটা আমি একটু জেনে নেব। শঙ্কর চৌধুরী, বলুন। হ্যাঁ, শুভ সন্ধ্যা সুজিত দা। হ্যাঁ, যারা হ্যাঁ বলুন আপনার প্রশ্ন দ্রুত দাদা। হ্যাঁ, খুব অনেক ইনফরমেশন দেওয়ার আছে। তাদেরকে শুভ সন্ধ্যা। হ্যাঁ, তা আমরা প্রত্যেকবারই একটা জিনিস দেখে এসেছি, যে বারবার পশ্চিমবাংলা থেকে বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়ে কথা বলা হয়েছে। এখন পরিষ্কারভাবে বোঝা গেল ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স ফেলিওর, নালে এরকম বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে। এর আগে পুলওয়ামাতে 44 জন সিআরপিএফ জন মারা গেছে। 44 জন ইন্টু ধরে নিন 3 কি 4, কতজন হলো? তার দায়িত্বটা কে? তার একবারও তার বেরিয়েছে একটাও যে এটা পরিসংখ্যান কিভাবে ঘটনা ঘটলো, কারা করলো? আমি এই কারণে বলতে, যে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন খুব খারাপ হয়ে গেছে, এবং প্রধানমন্ত্রী আজকে বিহারে গিয়ে উনি রাজনীতি করছেন, কোথায় উনি অন্য জায়গায় গিয়ে কথা বলবেন, অন্য জায়গায় এই নিয়ে আলোচনা করবেন। এটা উনি একটা মেসেজ দিয়েছেন আজকে, ঠিক কথা। সর্বদলীয় বৈঠকও আছে আজকে,
সে বৈঠকে অবশ্য প্রধানমন্ত্রী থাকছেন না, কিন্তু তথাপি এই প্রশ্নে যেমন একটা দিকে ইউনিটিরও প্রশ্ন রয়েছে। তবে আমি একটু আসব, মানে আপনি মানে আমার দুটো এই ক্ষেত্রে মনে হচ্ছে, কারণ আমার প্রশ্নটা ছিল এই যে ভয়ঙ্কর রাষ্ট্র, বিষাক্ত রাষ্ট্র, যে দ্বিজাতি তত্ত্বটাকে পুনঃস্থাপন করার পর হিন্দু মুসলমান কোয়েশ্চেনটাকে নিয়ে এসেছে, এবং তার একটা অত্যন্ত ঘৃণ্য নগ্ন, পৃথিবীর যারা সামান্য ন্যূনতম মানবাধিকার প্রশ্নে ওয়েস্টার্ন ইউরোপ, তাদের অনেকে একটা অন্য ধরনের পাকিস্তান অ্যাফিনিটি ছিল বরাবর। একটা বিভিন্ন সময় দেখা গেছে ভারতকে প্রচুর লড়তে হয়েছে রাষ্ট্রপুঞ্জে বিভিন্ন রকম এটাকে নেগেট করার জন্যে, তারাও আজকে পাশে এসেছে এই একটা কারণে, কারণ এটা মেনে নেওয়া কঠিন। আর তার সাথে একটা প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নটা আছে যে কেন নিরাপত্তা বারবার ল্যাপস হচ্ছে, বিএসএফ বা হচ্ছে অন্যান্য যারা বর্ডার ইয়েটা করছে, এইরকম একটা সিচুয়েশনসের মধ্যে দাঁড়িয়ে তাহলে এই ধরনের রাষ্ট্রগুলো যারা রয়েছে, মানে বিশেষভাবে পাকিস্তান, আমি বাংলাদেশটা করছি কারণ তার মদতপুষ্ট হয়ে এখন এই মুহূর্তে কাজ করছে, সেটাকে কমব্যাট করার ক্ষেত্রে কি সত্যি একটা খুব কঠিন পরিস্থিতি ভূ রাজনৈতিকভাবে বা ভৌগোলিক কারণেই কি এটা বিএসএফ এর কাছে কঠিন, না তাদের মধ্যে দেশপ্রেমের কি অভাব আছে? তাহলে এই প্রশ্নগুলোর খোলাখুলি সরাসরি জবাব বা পরিষ্কার হওয়া উচিত। না না, আমি এর মনে করি না যে আমাদের যারা সেনাবাহিনীতে আছে তাদের আমি আধা সময় বিএসএফ এর কথা বলছি। না, বিএসএফ না, কারোরই দেশপ্রেম বা এইসবের কোনো এইগুলো প্রশ্ন করা অনুচিত। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রতে 2001-এ সন্ত্রাসবাদী হামলা হলো, তারপরে সে কি ধরনের নিরাপত্তা নীতি নিয়েছে, তার 2001-এর পর থেকে আজ অবধি মার্কিন যুক্তরাষ্ট্রে সেই ধরনের আর হামলা হলো? তাহলে আজকে ভারতবর্ষ যে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই আসতে চাইছে চীনকেও টপকে, এবং আজকে আমার এখানে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব নেই, কোয়ালিশন সরকারের ভঙ্গুর সরকার নেই, আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতো একজন বলশালী নেতৃত্ব আছে, তাহলে আজকে 2014 থেকে কতগুলো সন্ত্রাসবাদী হামলা আমরা দেখলাম, আজকেও দেখতে হচ্ছে 2025-এ দাঁড়িয়ে। এই নিরাপত্তাটা আমরা কেন আমাদের জাতীয় নিরাপত্তাটা জায়গাটা করতে পারছি না? আমরা শুধু ওই আভ্যন্তরীণ রাজনীতিতে কি হবে না হবে সেটাই কি বেশি গুরুত্ব দিচ্ছি? কোথায় মন্দির হবে, কোথায় ওয়াকফ বিল হবে, কি হবে, আমরা এইগুলো করি, কিন্তু আমাদের যে মানে শত্রুপক্ষ তো সবসময় জাগিয়ে আছে, আমাকে আক্রমণ চতুর্দিকে, সেই জায়গাটা আমি এই আগের সরকারগুলোতেও যা দেখেছি এই সরকারেও দেখবো, এটা আমার খুব দুঃখ দিয়েছে। 2004 থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেস জামানাতে 7217টা জঙ্গি হামলা হয়েছিল। কেমন? 2014 থেকে 2024 মানে এই ঘটনাটার মধ্যে আমরা 2242টা হামলা হয়, মানে ছোট বড় নানা রকম মিলিয়ে। বিষয়টা হচ্ছে কম করা, বন্ধ করার একটা, নরেন্দ্র মোদী বারংবার চেয়েছেন যে টেররিজম খতম করতে হবে, সন্ত্রাসবাদ খতম করতে হবে। সন্ত্রাসবাদ একটা অসুখ বলে আমার বিশ্বাস, এবং এটা ধ্বংস করা, আজকে বিষয়টা সুজিত দা, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমরা যখন মুর্শিদাবাদ দেখতে হয়, আমাদের যখন শুনতে হয় এই রাজ্যে দাঁড়িয়ে যে যেখানে শাসক দলের নেতা বলেন যেখানে আমরা 70% কেটে ভাসিয়ে দেবো গঙ্গার জলে, না বিষয়টা ব্রডার। আমার কথা হচ্ছে যে দেখুন, আমি যখন বড় করে ভাববো না, তখন ছোট ভাবনাগুলোকেও আমাকে গুরুত্ব দিতে হবে। ছোট ছোট গুলো থেকে তো বড় হবে, ছোট ছোট গুলো করে বড় হবে। জাতীয় সংকটের মুহূর্তে কি ঐক্যবদ্ধতা চান রাজনৈতিক? সুজিত দা, মুর্শিদাবাদ থেকে কাশ্মীর মরছে কারা? হিন্দুরা। আর আপনি সেটাকে কিছুতেই মান্যতা দেবেন না, এটা হবে কি করে? আপনি মান্যতা দেবেন না যে হিন্দুরা কেন মরছে, হিন্দুত্বের উপরে কেন আঘাত হচ্ছে। এইটা যদি মুদ্রা বিষয় হয়, এবং মোদী সরকার আসার পর বা এনডিএ সরকার আসার পর হিন্দুদের যে উত্থান, তাতে এমন প্রশ্নও তো উঠছে যে কেন এত বাড়াবাড়ি, এত হিন্দু রাষ্ট্রের এত বাড়াবাড়ি কেন? গোটা ইউরোপকে এক করার চেষ্টা করেছিলেন, একটা ছোট্ট একটা কথা, তখন কোনো অসুবিধা ছিল না। একটা ছোট্ট একটা, আমার কথা হচ্ছে প্রবল মেজরিটি নিয়ে মোদী সরকার ক্ষমতায় আছে, তো তাহলে তারা যদি মনে করে, ধরুন একটা আইন পাশ হলো, সমস্ত মুসলিম যারা আছে আমার দেশ থেকে চলে গেল, তাহলে কি এই ধরনের টেররিস্ট অ্যাটাক হবে কি হবে না? তাহলে কি আমার টেররিস্ট অ্যাটাক হবে কি হবে না? তাহলে এর প্রশ্নের উত্তর যেটা দিতে হয় প্রদীপ দা, সেটা হচ্ছে যে নিশ্চয়ই সমস্ত মুসলমান মানে জঙ্গি
সমস্ত সুনিশ্চিত করব আমি কি করে সমস্ত সেটা বলছেন না। মুসলমান মানে জঙ্গি নয়, কিন্তু সমস্ত জঙ্গি মুসলমান। আরে আপনি আশ্চর্যতা, এটাতে কি করে যাবেন? তাহলে তো আমার এটাকে কি নিরাপত্তা করে সুনিশ্চিত এড়াবেন? করতে হবে, আপনি নিরাপত্তা নিশ্চয়ই সুনিশ্চিত করতে হবে। আপনি সমস্ত মুসলমান মানুষ নিরাপত্তা জঙ্গি সুনিশ্চিত হবে করতে এটা সেই নয়, আলোচনায় যাচ্ছেন কিন্তু না। এটা তো সত্যি যে আরে জঙ্গি আপনি মানে নিরাপত্তা মুসলমান। সুনিশ্চিত করতে পারছেন না কেন? কেন্দ্রীয় সরকার না, এইটার না। আগে যান, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বর্ডারে থার্মাল রেজিলিয়েন্স লাগাক, থার্মাল বর্ডার আপনি- করুক। না না, কি- এটা আপনি কি কেন হচ্ছে? পারছে না এটা বললে হবে না, আপনাকে 14 থেকে 24 এর সংখ্যা দেখতে হবে। কমিয়েছেন আর বন্ধ করা, তার এই দুটোর মধ্যে পার্থক্য নেই। নিশ্চয়ই পার্থক্য আছে। আজকে সেই মোদির তারই আমলে পক্ষে ঢুকে আছে। এরকম মেরে জল দিয়ে যাবে। এবং রক্ত দুটো হিন্দু একসঙ্গে সময়- বইবে না। রাম সময়- মন্দির থাকবে আর হিন্দুদের মেরে দিয়ে যাবে, ওকে এটা ওকে মোদি কি আজকে করে সহ্য সময় করছে? যেহেতু সময় অতিক্রান্ত ভারতের গণতন্ত্রের এটাই বৈশিষ্ট্য। যারা এটা স্ট্রিমিং দেখেন বাংলাদেশে তারা বলেন না যে ভারতের ব্যাপারে নজর দিন, যখন নজর দেব সবাই একসাথেই অন্তত ঐক্যমতে পৌঁছয়। কিন্তু ঐক্যমতে পৌঁছলে একটা কথা ঠিক, যে মুর্শিদাবাদের ঘটনা, আবারও বলে দিই, মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে ইনক্লুশন হওয়াটাও একটা, কিন্তু তখন 1947 সালে একটা বড় বিবাদ তখন একটা তৈরি হয়েছিল। ইনক্লুশন বা তার পরবর্তী সময়গুলোতে যেভাবে গতি প্রকৃতি যাচ্ছে, তাতে যেমন বাংলাদেশের একটা প্রভাব পড়েছে, ওখানে বাংলাদেশের মদত কাজ করেছে, আবার বাংলাদেশ মদত পুষ্ট হয়েছে পাকিস্তান দ্বারা, এটা তো এখন আর অজানা নয়। তাই আপাতত বাংলাদেশের বিষয়টা তো খুব সহজে সমাধানযোগ্য, কারণ তার সে শক্তি নেই। কিন্তু যে শক্তি ধরে রেখেছে, যেভাবে পাঞ্জাবি হুকুমত সেখানে প্রতিষ্ঠা করেছে, যার জন্য বালুচ থেকে শুরু করে আজকে সিন্ধ থেকে শুরু করে আজকে খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে সবাই যখন পাকিস্তানের উপর যখন ক্ষেপে রয়েছে, সমস্ত অধিকার একটি জায়গায় কেন্দ্রীভূত হয়ে রয়েছে, তারা এবার একটা সলিড জবাব পাবে। তখন প্রধানমন্ত্রী বলছেন কেউ ভিন্ন ভাষাভাষী বিভিন্ন মানুষ তারা কোনো কেন্দ্রস্থলে গেছিলেন সত্যিই একটা আশা নিয়ে যে কাশ্মীর উন্নয়নের পথে রয়েছে, কাশ্মীর সেখানে রয়েছে এবং রিটালিয়েশনসটা কাশ্মীর থেকে শুরু হয়েছে। আমরা আরও তীব্রতার সাথে হয়তো দেখতে চাই আগামী দিনে যে প্রত্যেকটা জায়গা থেকে, মহল্লা থেকে কাশ্মীরের সেখানে হচ্ছে এক তীব্র স্বরে আওয়াজ আসবে এবং সেই আওয়াজ এত দূর অবধি পৌঁছবে যে ইসলামাবাদ পর্যন্ত কাঁপতে থাকবে। এই পরিস্থিতি তৈরি করা কি যাবে? সময় কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, দেখা যাক কী কী পদক্ষেপ আসতে থাকবে, আর আমরা আপনাদেরকে অবশ্যই জানাতে থাকবো। আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি সর্বরী মুখোপাধ্যায় আপনাকে, ডক্টর প্রদীপ চট্টোপাধ্যায় আপনাকে, দীপ্তিমান সেনগুপ্ত আপনাকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।